শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজ মিশু। আর আজকে আমাদের অতিথি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মোমেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? খুব ভালো। স্যার, দেশে ওয়েদার ভালো এবং থিংস আর গুড, সো ভালোই আছি। আপনি তো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত। তার মানে জাতিসংঘের কাছে আপনি মানেই প্রাথমিকভাবে বাংলাদেশ। এই অনুভূতিটা আপনি যেদিন প্রথম জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন, জাতিসংঘ বিশ্বের সবচেয়ে মর্যাদাকর, সবচেয়ে বড় সংগঠন, বড় সংস্থা আন্তর্জাতিক, সেখানে ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ, আপনার কোটপিনও বাংলাদেশের। সেই সময়ের অনুভূতিটা দিয়ে শুরু করতে চাই। আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিলেন, তখন আমি প্রধানমন্ত্রীকে বললাম যে আমি তো ডিপ্লোম্যাট নই, আর জাতিসংঘে আপনি পাঠাচ্ছেন যেখানে শত শত দেশের টপ ডিপ্লোম্যাটরা থাকে। উনি বললেন, আপনি রাজি আছেন কিনা? তাহলে এটা আপনার টেরিটরি। আমি বললাম, রাজি আছি, বাট ইট ইজ অ্যান অপরচুনিটি অ্যান্ড লট অফ চ্যালেঞ্জেস। উনি তখন ওনার কাহিনী বললেন। উনি বললেন যে দেখেন, আমি এই দেশের গত কয়েক বছর দেশে আমাদের ইমেজটা একেবারে ধরাশায়ী হয়ে গেছে। আপনি বলছেন এটা 2009 সালে। এর আগে 5 বছর আমরা নাম্বার 1 করাপ্ট কান্ট্রি। আমাদের দেশে গণতন্ত্র ছিল না, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং জঙ্গিবাদ, এইরকম বদনাম। এই অবস্থা থেকে আমি উত্তরণ চাই। So it was a big task and I took the challenge. আরও প্রায় 5 বছর, হ্যাঁ, 6 বছর আগে I took the challenge, এবং আমি সেই চ্যালেঞ্জটা নিয়ে আমি দেখলাম যে আমি যা করি দেশে ভালো কাজ করলে ওইটার রিফ্লেকশন। 6 বছর পরে যদি আপনার নিজেকে মূল্যায়ন করতে বলা হয়, কত নম্বর দিবেন? পূর্ণমান 100? আমি আমার সব কলিগ, আমার ছেলে মেয়ে সবাইকে বলি যে ওয়ান্স আই গেট এ চান্স, সেই চান্সে আই হ্যাভ টু ডু মাই বেস্ট অ্যান্ড আই ওয়ান্ট টু লিভ এ ট্র্যাক রেকর্ড ফর ফিউচার জেনারেশনস। আমার এই 6 বছর পরে আমি অনেকটুকু আনন্দিত যে আজকে বাংলাদেশের ইমেজ ইন দ্য ইউএন ইজ নাম্বার 1, ইজ এ মডেল। আমি এই জন্য খুব আনন্দিত। আমি আরও আনন্দিত, আমার যেগুলো আমি গোল নির্ধারণ করেছিলাম নিজের থেকে, আমি মোটামুটি সেই গোলগুলো অনেকগুলো অর্জন করেছি। হ্যাঁ, সো আমি এই কারণে মোটামুটিভাবে আমি আনন্দিত যে আমি করেছি, এবং আগামী বছরে, এই বছরে অনেক চ্যালেঞ্জ আছে, এবং ইনশাল্লাহ উইল ডু ইট। সারা পৃথিবীর কাছে একটা দেশ একসময় দুর্ভিক্ষের দেশ, বন্যার দেশ, সেখান থেকে এখন জাতিসংঘের এই জায়গাটা আমরা লিড নিচ্ছি। এই গল্পটা কিভাবে সম্ভব হলো? হয়তো গল্পটা 6 বছরের না, আরো আগে, অনেক দিন, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন সেই গল্পটা যদি একটু বলেন আমাদের। আমরা প্রথম জাতিসংঘের এই কাজে সম্পৃক্ত হই 1988 সালে, 1988 সালে অ্যাডভাইজার হিসাবে। আমি সরকারের জয়েন করার আগে 92-তে এই সময় যখন হাইতিতে সমস্যা হলো, আই প্লেড এ রোল যে বাংলাদেশের এই ট্রুপস হাইতিতে নেওয়ার জন্য। আমি তখন কিন্তু মাস্টার মানুষ, আচ্ছা, শিক্ষকতা করেন। তা আমরা আমাদের ইউনিভার্সিটিতে, আমরা কলেজে প্রতি বছর সপ্তাহব্যাপী পিস ডে করতাম। তো তখন হাইতির যিনি প্রেসিডেন্ট ইলেক্ট, উনি তখন বিতাড়িত, ওনাকে আমি ইনভাইট করলাম। তো তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে তা বেচারা হি ইজ প্রেসিডেন্ট ইলেক্ট, কিন্তু দেশে যেতে পারছেন না। আমেরিকানরা ফ্রন্ট ওয়ারে যেতে চায় না। তো আমাদের ওখানে এক কংগ্রেসম্যান ছিলেন, উনি ওয়াজ ভেরি ক্লোজ টু ক্লিন্টন। তো উনি বললেন যে, আমি বললাম উই ক্যান সাপ্লাই ইউ ফুড সোলজার্স উইদাউট আস্কিং এনিওয়ান। আমি বলে দিলাম এখানে। পরে তখন হুমায়ুন কবির সাহেব নামে আমাদের এক অ্যাম্বাসেডার ছিলেন, ওনাকে বললাম। এর মধ্যে একজন আর্মির এক জেনারেল, ইউএসএ আমাদের অ্যাম্বাসেডর ছিলেন। হ্যাঁ, ইউএসএতে ছিলেন। এর মধ্যে আর্মির এক জেনারেল, ওনার ছোটো বোন থাকে বস্টনে, ওর ওখানে আসছিলেন। উনি আবার, ওরা দুইজনই জেনারেল। তো ওরা বললেন যে আমরা দিতে পারবো। এই হাইতিতে প্রথম একটা বড় দল, বাট আই ওয়াজ নট ইন দ্য গভর্নমেন্ট। কিন্তু সেটা তো আপনি বললেন আপনার ব্যক্তিগত ধারণা থেকে, সেটার গভর্নমেন্টের অ্যাপ্রুভাল, সেই গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইট,
অ্যান্ড দে আর গ্ল্যাড টু সেন্ড দেম। তারা তখন ওই বিরাট দল পাঠায়, তখন আমরা হাইতিতে ওই আর্ন এ গুড টাইম। বাট এনিওয়ে, এই যে জাতিসংঘের কাজটা হচ্ছে, গত কয়েক বছর ধরে আমাদের উত্তরণটা খুব বেশি হয়েছে এবং নতুন নতুন দিকে আমরা আই শুড সে আমরা এসেছি। যেমন ধরুন আমাদের মহিলা, এইটা নতুন, এই নতুন সরকারে একেবারে আসার নতুন পরে সংস্কার। এসেছে। আমরা যে এরা বিরাট সংখ্যক পুলিশ, ফুল ফর্ম পুলিশ, এটাই নতুন সরকারে আমরা দিয়েছি। আরেকটা জিনিস আমরা করেছি যে আমরা দেখলাম যে শুধু সোলজার না, ইকুইপমেন্টও আমরা দিতে পারি। তো ইকুইপমেন্ট দিলে পর অনেক টাকা পাই। আচ্ছা, সেটার ভাড়া বা ভাড়া পাই। মেইনটেনেন্স কস্ট তো সেইটার ব্যাপারে আপনার আমি বলি যে বড় এর মধ্যে ঢাকা আসলাম, নাভাল ফোর্স বললো যে আমাদের লোকজন নাই। সো আই নেগোশিয়েটেড সাম পিপল। আমি জানি যে অমুক জায়গায় একটা দেশ আছে, আমাদের নেয় না। আমি ওদের কাছে দর করলাম, আমাদের একটা ফ্রিগেট গেল, দুটো গানবোট গেল, এরা এখন আছে। স্যার, আমরা এই গল্পগুলো আরো শুনবো, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম ডক্টর আবুল মোমেনের সঙ্গে। স্যার, জাতিসংঘের গল্প আমরা শুনছিলাম এবং আপনি পেশাদার কূটনীতিক না, আপনি ডিপ্লোম্যাট ছিলেন না, কিন্তু আপনি এত বড় দায়িত্ব পালন করছেন এবং বেশ সফলতার সাথেই করছেন। এইটার রহস্যটা কি? এটা তো মুশকিলে ফেললেন। আপনি যদি দুনিয়াতে দেখেন, যারা নামকরা ডিপ্লোম্যাট, তারা কিন্তু কেউই প্রফেশনাল লাইফ থেকে আসেনি। এরা হয়তো আসছে শিক্ষক কিংবা বিজনেস, লয়ার্স অর পলিটিশিয়ান। আমি দুই একটা এক্সাম্পল দিই। আপনার খুব নামকরা ডিপ্লোম্যাট হচ্ছেন, যাকে আমরা পছন্দ করি না, তার নাম হেনরি কিসিঞ্জার। বাট হি ইজ এন আইকন। বাট হোয়াট ইজ হি? সে একটা শিক্ষক। মনে করেন ইদানিংকালের আপনার কসোভোর সমস্যা যিনি সংযোগ করলেন, যে ডিপ্লোম্যাট, সে একজন ব্যবসায়ী, সিইও। কিংবা আপনার আয়ারল্যান্ডে যে রিজলভ করলেন প্রবলেমটা, সে একজন লয়ার, পরে পলিটিশিয়ান হয়। দে আর নান অফ দেম আর প্রফেশনালস। কিংবা মনে করেন আপনার ধরেন আপনার যিনি একটা বিরাট কাজ করেছেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন, যারাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলি, IMF হলো, কত কিছু হলো, কিন্তু খুব সুবিধা করতে পারতেছিল। এই সময় একজন আর্মি জেনারেল, সে বলল যে এগুলো যেহেতু কাজ হচ্ছে না, আমি একটা প্রোগ্রাম দিই। সে দিল একটা প্রোগ্রাম, মার্শাল প্ল্যান, সারা ইউরোপ উঠে গেল সেটা। সো ইফ ইউ লুক এট ইট, সাকসেস কিন্তু নট নেসেসারিলি। এর একটা আমি যেটা দেখি, যেটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দি গ্লোবাল ইস্যুস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইউর ওন কান্ট্রি, দি দি ইন্টারেস্ট অফ ইউর ওন কান্ট্রি, এইটা থাকলে ইউ কুড বি সাকসেসফুল নিজের দেশের। আরেকটা হচ্ছে গিয়ে আপনার বস যিনি, তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকতে হবে, আস্থা থাকতে। অনেকগুলো ইস্যু ইমিডিয়েট ইউ হ্যাভ টু ডিসাইড, একটা আপনাকে বলতে হবে। ধরুন আমি এই আর্মির ইকুইপমেন্টের কথা বলি, পিস কিপিং ইকুইপমেন্ট যখনই একটা অপশন চাহিদা হয়, চাহিদা আসার আগে কিন্তু আমরা খবর নিয়ে নিই। তথ্য একটা ইম্পর্টেন্ট, ইনফরমেশন ইজ ভেরি ক্রুশিয়াল। তা আমরা নিয়ে রাখে, যখন এটা আসে তখন সব কান্ট্রি ওয়ান্টস টু পার্টিসিপেট। তার মানে তো আপনার টপ বস যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি তার আস্থায় আছেন। উনি আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, আমাকে বলেছেন আপনার এরকম স্কোপ হলে আমার না থাকলেও আপনি বলবেন ইয়েস, আমি জোগাড় করে দেবো। মুক্তিযুদ্ধের সময়টাই আপনার ভূমিকা কি ছিল তখন? আমরা তখন প্রথমত দেশে ছিলাম, তারপরে আমাদের আর্মি এক সময় ধরে নিয়ে গেল, ধরে গিয়ে নিয়ে অত্যাচার করলো, অত্যাচার করে তখন পালায় বাঁচলাম। বাঁচার পরে তখন পরে ইন্ডিয়াতে যাই আর কি। সেইখানে আমাদের ওখানে লাস্টে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন আমি এই আমাদের ট্রি লেবারার ছিল, শ্রমিক ছিল, ওদের নেওয়ার দায়িত্ব, দেশে ফিরিয়ে আনার দায়িত্ব, পুনর্বাসনের দায়িত্ব। তারপরে এখানে এসে তখন খুব ভঙ্গুর ছিল অর্থনীতি। তখন আপনার আনরব নামে একটা UN অর্গানাইজেশন ছিল। আচ্ছা, ওদের সাথে আমি কোঅর্ডিনেট করতাম। প্লেনে করে আপনার খাওয়ার, সিমেন্ট,
খাওয়ার চিটাং পোর্ট থেকে নিয়ে দিতাম নীলফামারী রংপুর এলাকা, এখন খুব ডিভাস্টেটেড ছিল। এটা আফটার লিবারেশন। আফটার লিবারেশন প্রথম দিকে এইটা করলাম, আর যুদ্ধ- পরে আমি কমার্স মিনিস্ট্রিতে তখন জয়েন করেন। যুদ্ধের সময় কোথায় ছিলেন? আমি যুদ্ধের সময় বহুত বাংলাদেশ এবং ইন্ডিয়া দু জায়গায় ঘুরে। তখন কি আপনি অস্ত্র হাতে যুদ্ধ করার না, আমি অস্ত্র হাতে যুদ্ধ করিনি, কিন্তু আমার কাজ ছিল যে রসদ যারা নেন, খাওয়ার দাওয়ার নেন, সেগুলো আমি সই করতাম আমার বসের পক্ষ থেকে। আঞ্চলিক প্রশাসক আমার তখন বস ছিলেন, আমি যুদ্ধের হাতে যাইনি। তারপরে একটা পর্যায়ে 16 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন, বা ওই বিজয়ের মুহূর্তটার কথা মনে করতে ডিসেম্বরে পারেন? আমি তখন 12ই ডিসেম্বর আমি আসি সিলেটে, আমরা ফ্ল্যাগ ট্যাগ উড়াই। তারপরে আমি ইন্ডিয়াতে আমাকে পাঠায় দেন আমার আমাদের নেতা, হ্যাঁ, উনি আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দেন ওই টি লেবারদের ফেরত আনার জন্য। আমি পরে সরকারে আবার জয়েন করলাম 19শে ডিসেম্বর। তখন গভর্নমেন্ট বলল যে ফর্মালি উই হ্যাভ টু সাবমিট এ সিভিল সার্ভিস অফিসার হিসেবে জয়েন তখন আমি 19শে ডিসেম্বর জয়েন করলাম। জয়েন করার পরে যে এই যে অনেক মাস বাইরে ছিলাম চাকরির থেকে, তখন সরকার আমাকে 5,000 টাকা দিলেন ওই মাসগুলোর স্যালারি হিসেবে। স্বাধীন বাংলাদেশের প্রথম বেতন পেলেন। আমরা আরো গল্প শুনবো, আবার একটা বিরতি নিচ্ছি স্যার। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আরো একবার, ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে। স্যার, তারপরে তো আপনি স্বাধীনতার পর সরকারি চাকরি শুরু করলেন এবং ঘটনাক্রমে একসময় আপনাকে সরকারি চাকরি ছাড়তে হলো, অথবা আপনাকে সরকারি চাকরি থেকে সরকারি অব্যাহতি দিল। এটা কেন হলো? কি অপরাধ কি ছিল? আমি এক সময়ে কিছু কাজ করেছিলাম, এই যে সেটা হচ্ছে আমরা গণতন্ত্র চাইতো, তো সে সপক্ষে আমি একটা কথাবার্তা করি, লেখালেখি করি, এটা পছন্দ হয় না। সাংবাদিক ছিলেন, তার ফলে আমার বন্ধু বান্ধবরা সেই আর্টিকেলটা আমাদের এই নতুন তখন আর্মি সরকার মারা যাওয়ার পরে তখন ওটা দেওয়ার ফলে একটা ইনকোয়ারি হলো। ইনকোয়ারিতে আমাকে বললেন যে তুমি এইসব, এটা তোমার লেখা। আমি বলি জি স্যার, কিছু আমারই তো লেখা। তারপরে আমি ভাবলাম যে আমাকে তারা কি করবেন না, পানিশমেন্ট দিবেন না, বিকজ আমি বললাম আমি করবো না সেই। তারপরে ওনারা এক চিঠি পেলাম। চিঠিটা হচ্ছে যে আপনাকে সরকারি চাকরির থেকে রিটায়ার্ড করা হলো আন্ডার পি অর্ডার 9। কত সালের ঘটনাটা? সেটা চিঠিটা পেলাম 82-তে, শুরু হলো 78-এ প্রসেসটা শুরু হলো, কিন্তু কি পাইতে অনেক দিন লাগলো। 82-তে ইন দ্য বিগিনিং আই গট দ্য লেটার যে আপনাকে পি অর্ডার 9-এ বেসিক্যালি টার্মিনেট করা হবে। আচ্ছা, তখন তো রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট এরশাদ। আমরা যতটুকু জানি যে আপনার বড় ভাই এখনকার অর্থমন্ত্রী জনাব বাবুল মাল আব্দুল মুহিত, উনি তখন এরশাদ সরকারের ফাইন্যান্স মিনিস্টার। আই ডিড নট আস্ক ফর হেল্প ফ্রম হিম, এবং বিকজ আমরা এইটা ওনার এই যখন এরশাদ সরকার জয়েন করেন, আমি আই ডিডন্ট লাইক ইট, অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দি লাইক ইট, বিকজ আমরা ডেমোক্রেসি এই করি, হঠাৎ করে উনি ওখানে গেলেন। তো আমি না, আমার পরিবারের অনেকে লাইক করেন, পরে পছন্দে উনি এই জন্য 2 বছর পরে চলে গেছেন। কখনো এটা জানার চেষ্টা করেছেন যে এরকম একটা গণতান্ত্রিক পরিবারের মানুষ কিভাবে এরশাদ সরকারের মন্ত্রী হলেন? বা তখন ওনাকে অনেক গণতান্ত্রিক লিডারশিপ ওনাকে অ্যাডভাইস করেছেন যে আপনি থাকলে ভালো, যে এরা বেশি দুষ্টামি করবেন। পরে উনি 2 বছর থেকে তো চলে গেছেন, বিদায় হলেন। তারপরে এরশাদ সরকারের সময়েও তখন তো আপনি বিদেশে চলে গেলেন এবং দীর্ঘদিন আপনার দেশে ফেরার উপরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। হ্যাঁ, আমি এরপরে শুরু করলাম যখন আমি আই ওয়াজ লিটল এস্টাবলিশ, মাস্টারি শুরু করেছি, এরকম ভালো একটু সুবিধা অবস্থানে গেলাম, তখন আই স্টার্টেড এ মুভমেন্ট ফর রেস্টোরেশন অফ মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এই ব্যাপারে আমাকে অনেক আমেরিকাতে, অ্যান্ড উই স্টার্টেড এ রিয়েল মুভমেন্ট। সেই মুভমেন্ট করার সময় তারপরে আমি একটা হিয়ারিংয়ের আয়োজন করলাম। আমার বাই দ্যাট টাইম মেনি কংগ্রেসম্যান অ্যান্ড সেনেটর কেনেডি, দে বিকেম প্রিটি ক্লোজ টু মি। কেনেডির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো এর প্রেক্ষিতে হলো কি, আমি যখন কি করলাম, এই মুভমেন্টটা করলাম, একটা হিয়ারিং করলাম, বাংলাদেশ হিয়ারিং। তো এইটা ওনারা জেনে আমাকে আমার দেশে আসা বন্ধ করে দিল। তার ফলে আমি অনেক দিন আসতে পারিনি। আমার বাবা মারা গেলেন, আসতে পারিনি। আমার মা মারা গেলেন, আমি আসতে পারিনি। ইট ওয়াজ লিটল ডিফিকাল্ট। মানে বাবা মা দুজনের শেষ দেখাটাও আপনাকে আমার হয়নি আর কি।
কারণ এই সময় তখন এরশাদ সরকারি ক্ষমতায়। এরশাদ সরকারি ক্ষমতায়। সো ইউ নো দোজ আর দ্য ব্যাড ডেজ। বিয়ে শাদী কবে করলেন? বিয়ে শাদী করেছি কাকে তো করলেন, কিভাবে করলেন? অনেক দিন হয়ে গেছে এখন। হ্যাঁ। কত বিয়ে করলাম কবে, 78-এ করলাম। এটা যদি ম্যাডাম শোনেন যে আপনি বিয়ের সাল ভুলে গেছেন। দেন ইউ সি আমরা পরিবারটা, আমাদের অনেকগুলো ছেলে মেয়ে আছে। উই হ্যাভ 5 চিলড্রেন, অল আর, একজন ছাড়া সবই অন দেয়ার ওন। এরা বিদেশেই থাকে, এরা ভালো ভালো চাকরি টাকরি করে এবং দে আর ডুইং ওয়েল। এবং আমার ওয়াইফ হচ্ছে অ্যানাদার স্পিরিট। এই সব কাজে শি ইজ অলওয়েজ বিসাইড মি, এবং শি ইজ এ গ্রেট ডিপ্লোম্যাট। শি ইজ এ গ্রেট ডিপ্লোম্যাট। এখন উনি আমাকে সব ব্যাপারে খুব সাহায্য করে। এটা বোধহয় আপনার ডিপ্লোম্যাসির গোপন একটা রহস্য। আর একটা বিষয় অনেকেরই ধারণা বা অনেকে আশঙ্কা করেন যে আপনি কি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এই কারণেই যে আপনি আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই? নিশ্চয়ই না। ইউ সি, আমি এর আগে অনেকগুলো আপনার হিউম্যান ইস্যুতে কাজ করতাম, হিউম্যানিটারিয়ান ইস্যুতে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক অনেক দিনের পুরনো সম্পর্ক। আমি যখন ক্যামেল জকিজ, উটের দৌড়ের লোকগুলোকে বাঁচানোর চেষ্টা করি, মাননীয় প্রধানমন্ত্রী রেইজ ইট ইন দি পার্লামেন্ট অ্যাজ এন অপোজিশন লিডার। আমি যখন ট্রাফিকিং উইমেন অ্যান্ড চিলড্রেন উপর কাজ করি, নারী পাচার, মাননীয় প্রধানমন্ত্রী তখন অপোজিশন লিডার, শি হেল্প মি আউট। তো এই সব কারণে, একাধিক কারণে ওনার সাথে আমার পুরনো গভীর সম্পর্ক। এবং আই নো দ্যাট মিস্টার মুহিত, আবুল মাল আব্দুল মুহিত, ইজ এ পলিটিক্যাল বিইং, বাট উনি অনেক দিন ধরে দেশের বাইরে ছিলেন, এবং হি ইজ অ্যান অ্যাসেট। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড ম্যান অ্যান্ড হি ইজ এ কমিটেড ম্যান। দেশের জন্য আমি যেভাবে ফিল করি, উনি ভেবে যে আমি যদি দেশের কাজ না করি, হু এলস উইল ডু। এই দেশে ভালো করার দায়িত্ব আমাদের, আপনার আমার দায়িত্ব দেশে, বাইরের লোকের দায়িত্ব না। উই হ্যাভ টু ইমপ্রুভ। এটা আমাদের একটা মরাল অ্যান্ড রেসপন্সিবিলিটি। আপনি তো সিলেটের লোকজন আসলে 3টা ভাষা জানে, একটা বাংলাদেশের ভাষা জানে, একটা লন্ডনের ভাষা জানে, মানে ইংরেজি জানে, আর একটা আমরা 2টা জানি, একটা বাংলা, একটা সিলেটি। আপনি তো বহুদিন সিলেটের বাইরে, এমনকি দেশের বাইরে। সিলেটি ভাষা কি এখনো বলতে পারেন? অবশ্যই। 2-1 লাইন একটু বলবেন? নিশ্চয়ই বলতে। কেমন আছেন? ভালো আছেন নি? অবশ্যই। আমরা স্যার একেবারে শেষের দিকে। শুনেন, সিলেটের লোকরা গেলাম এই কিছুদিন আগে, আমি পেরু লিমাতে গেলাম ক্লাইমেট চেঞ্জে। সেখানে গিয়ে দেখে আমার এক বিদেশি লোক, সে খুব ভালো সিলেটি, আপনার চিনেন তাকে, আনোয়ার চৌধুরী। সে আর তার বউ সিলেটি ছাড়া কোনো কথাই বলে না, মানে বাংলার চেয়ে সিলেটি বেশি হয়েছে। সেখানে গিয়ে আমরা সিলেটি। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে, আপনার জীবনের অনেক চড়াই উতরাই, আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, আপনার ক্যারিয়ারে নানা রকম চড়াই উতরাই গেছে, আপনার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা ছিল, মুক্ত মত প্রকাশের কারণে আপনাকে চাকরি হারাতে হয়েছে, আপনার ভাই স্বৈরাচার সরকারের মন্ত্রিসভায় গিয়েছিলেন বলে আপনারা পারিবারিকভাবে সেটা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, এবং শেষ পর্যন্ত উনি ফিরে আসতে বাধ্য হয়েছেন। এত কিছুর পরেও 43-44 বছর ধরে আপনার বাংলাদেশটাকে স্বাধীন হিসেবে দেখছেন। বাংলাদেশটা আজকে কোথায় দাঁড়িয়ে, এবং আপনার এই বাংলাদেশ নিয়ে স্বপ্নটা? আমরা খুব গর্বিত যে আমাদের এই এত উতরাই, এত প্রতিকূল পরিবেশে বাংলাদেশ ইজ ডুইং গুড। এখন বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা, আমরা সেখানে পৌঁছতে পারিনি, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন, এই যে এতগুলো দেশ, উন্নয়নশীল দেশ, তার মধ্যে আমরা এগুলো তথ্য তো জানেন, ইকোনমিক ক্ষেত্রে আমরা ইকোনমিক মডেল, আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট, আমরা স্টার, পিস কিপিংয়ে আমরা যে গ্লোবাল ব্র্যান্ড নেম, আপনার এই কিসের ক্ষেত্রে আমরা না, এগুলোতে ভালো করেছি। তারপরে প্রতিবেশী রাষ্ট্র সবগুলোর থেকে আমরা ভালো করছি। আরেকটা জিনিস দেখেন, আজ দ্য হোল ওয়ার্ল্ডের মধ্যে আমরা ডিজেবল পিপল, এদের প্রতি আমরা একটা রেজলিউশন পাস করেছি, এবং এই ইস্যুটা আমরা বড় করে নিয়ে আসছি। হিউম্যানিটেরিয়ান ইস্যুতে আমরা সবচেয়ে সোচ্চার। আমরা শুধু পিস কিপিং এই স্বল্পকালীন করছি না, আমরা যাতে দুনিয়াতে কোনো ধরনের সংঘাত না থাকে, এই যুদ্ধ বিগ্রহ সব বন্ধ হয়, আমরা একটা ভিশন দিয়েছি, কালচার অফ পিস। এর অর্থ হচ্ছে মানুষে যত ধরনের সংগ্রাম, এই হিংসা, দেশ বিদ্বেষ, এর মূল কারণ হচ্ছে ইজ এ মাইন্ডসেট অফ ইনটলারেন্স, ইজ এ মাইন্ডসেট অফ রেসপেক্ট। আমরা এই জন্য বলেছি, উই ওয়ান্ট টু ইনকালকেট এ মাইন্ডসেট অফ tolerance, a mindset of respect for everyone, irrespective of religion, caste, creed or ethnicity. আমরা যদি এটা করতে, আমরা একটা ভিশন দুনিয়ার কাছে, আরেকটা ভিশন আমরা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, যে পিপলস এম্পাওয়ারমেন্ট।
উনি বলেছেন যে বিভিন্ন রকম জনগণের সমস্যা সামনে ক্ষমতায়নের আসবে, মডেল। সামনে বহু সমস্যা আসবে, কিন্তু এই সমস্যাগুলো উত্তরানোর জন্য পিপুলকে এম্পাওয়ার করতে হবে, পিপুলকে ইনক্লুসিভ করতে হবে, ডিসক্রিমিনেশন কমাতে। আমরা এগুলোই এই যে এই বছরে 2015 সালে পোস্ট 2015 ডেভেলপমেন্ট এজেন্ডা আসবে, সেইগুলোতে ইনক্লুসিভিটি এগুলো আসছে। এই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার স্বপ্নটা কি, এবং আপনি বাংলাদেশের ব্র্যান্ডিং, আমরা যে পজিটিভ ব্র্যান্ডিং এর কথা বলি, ইমেজের কথা বলি, সারা পৃথিবীতে সহিংসতা বন্ধে আমাদের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন, কাজ করছেন আপনারা, কিন্তু বাংলাদেশে যখন সহিংসতা হয় তখন আমাদের ইমেজটা নিশ্চয়ই একটু তো সাংঘাতিকভাবে আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত সেটার হয়। প্রভাব নিশ্চয়ই আপনার উপরে নিশ্চয়ই আমরা সবচেয়ে দুঃখ বেশি পাই, পড়ে। আমরা দুঃখ এই পাই। জায়গায় দাঁড়িয়ে আপনার স্বপ্নটা দিয়ে আমরা শেষ করতে চাই। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যেমন আমাদের একটা গোল দিয়েছেন, আমাদের চ্যালেঞ্জ দিয়েছেন, একটা চ্যালেঞ্জ 2021 সালের মধ্যে মধ্য ইনকামের কান্ট্রি, আমার মনে হয় তার আগে আমরা হব। শি গিভ এ চ্যালেঞ্জ টু আস। অ্যানাদার চ্যালেঞ্জ ইদানিং ছেড়ে দিয়েছেন 2041 সালে উন্নত দেশ। দিজ আর চ্যালেঞ্জেস উনি দেওয়ার সাথে সাথে আমাদের জন্য এটা চ্যালেঞ্জ। উই হ্যাভ টু ডু ওয়ার্ক ইন সাচ এ ওয়ে উই ক্যান অ্যাচিভ দোজ গোল। আমার স্বপ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করবই। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল মোমেন আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে দর্শক, অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজ, কথা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।